সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি। আপনারা জানেন যে বাংলাদেশ বিনিয়োগ সামিট চলছে, আজকে তৃতীয় দিন শেষ হয়ে গেছে। বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এটি অনেক বড় একটা স্টেপ। আমাদের সঙ্গে এমন একজন ব্যক্তি আজ এখানে উপস্থিত আছেন, তিনি শুধুমাত্র যে একজন অর্থনীতিবিদই নন, তিনি রাজনীতিবিদও। তাকে নিয়ে আমরা এই জন্য খুব সহজভাবেই হয়তোবা আজকের যে বিষয়টি সেটা নিয়ে আমরা কথা বলতে চাইবো। বিনিয়োগ পরিবেশ নিয়ে আমরা কথা বলবো, ব্যবসা পরিস্থিতি নিয়ে কথা বলবো। আমার নির্ধারিত বিষয় সেজন্য বিনিয়োগ পরিবেশ, ব্যবসা পরিস্থিতি, মুখোমুখি আব্দুল আওয়াল মিন্টু। বুঝতেই পারছেন কে আছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে এই আয়োজনে। আর একেবারে আমরা আরেকটু যদি ডেজিগনেশনটা কমপ্লিট যদি বলতে চাই, বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি, সেই সাথে সাবেক সভাপতি এফবিসিসিআই। বিনিয়োগের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা এবং সেই সাথে ব্যবসার পরিস্থিতি। সেজন্য আমরা ব্যবসা এবং বিনিয়োগের পরিবেশের তুলনামূলক বিশ্লেষণ শুনতে চাইব। জনাব আব্দুল আওয়াল মিন্টু, বাংলাদেশের প্রেক্ষাপটে এখন ব্যবসা বিনিয়োগের আসলে সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, পরিবেশ কেমন? আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি যারা বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করার জন্য বর্তমান সরকার বা আমাদের বিডাকে ধন্যবাদ জানাই। আপনার পরিবেশ যাই থাকুক, একটা তো এফোর্ট খুব দরকার যে দেশকে পরিচিত করানোর জন্য বিদেশি বিনিয়োগকারীদের সামনে। সে প্রেক্ষিতে আমি মনে করি গত 2-3 দিনের যেই একটা সামিট বাংলাদেশে করা হচ্ছে, সেটার জন্য আমি ধন্যবাদ জানাই এবং আমি মনে করি এটা ভবিষ্যতে হয়তো আমাদের কাজে আসবে। তবে ব্যবসা বাণিজ্য যেটা আপনি একটু আগে বললেন, আর বিনিয়োগ কিন্তু এক জিনিস না। ব্যবসা বাণিজ্য একটা লিমিটে আপনাকে থাকতেই হবে, বিকজ মানুষ তার নিত্য প্রয়োজনীয় পণ্য বা খাদ্যপণ্য কেনার জন্য তাকে বাজারে যেতেই হবে। তো বিক্রির তো লোক থাকতে হবে। তো একটা ব্যবসা নর্মালি চলবেই, কিন্তু বিনিয়োগ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। বিনিয়োগের জন্য বিনিয়োগকারী কতগুলা আনুষাঙ্গিক কতগুলা পরিসংখ্যান দেখে, যে এর ভিতরে তবে সবচেয়ে দুঃখের বিষয় বাংলাদেশের যে পরিসংখ্যান বা যে তথ্য, এটা কেউ বিশ্বাস করে না এখন আর। আপনি যদি গত কয়েক বছরের জিডিপি দেখেন বা অর্থনীতির উন্নয়নের সূচকগুলো দেখেন, এই সুযোগগুলা কেউ এখন আর বাংলাদেশকে বিশ্বাস করে না। তো প্রথম আমি মনে করি যেটা দরকার সেটা হলো সরকারের উচিত যে পুরানো যত জিডিপির হিসাব দিছে বা বিভিন্ন ধরনের পরিসংখ্যান জনগণকে দেওয়া হয়েছে, সেগুলির বিশেষভাবে বিশ্লেষণ করে এগুলি ঠিক করে দেশের বর্তমান আর্থিক বলেন, অর্থনৈতিক বলেন, এগুলির অ্যাকচুয়াল কোন পজিশনে আছে সেটাকে নির্ধারণ করে জনগণের সামনে প্রকাশ করা। 2 নাম্বার, যেটা যে কোনো সমাজে যখন আপনি বিনিয়োগ বৃদ্ধির চেষ্টা করেন, মানুষ প্রথম যেটা দেখে হলো সামাজিক শৃঙ্খলা। সামাজিক শৃঙ্খলার সাথে আইন শৃঙ্খলা জড়িত। একটা দেশে যদি আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে, একটা দেশে যদি মানুষ তার মানবিক অধিকার বলেন, তার মানবিক নিরাপত্তা বলেন, যদি সে শতকরা 100% শিওর না হয়, নিশ্চিত না হয়, তাহলে কিন্তু সে সেখানে বিনিয়োগ করবে না। এরপরে যেটা আসবে সেটা হলো, আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো কেমন কাজ করতেছে। যেমন বিডা একটা প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক একটা প্রতিষ্ঠান, দুদক একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলা কতটুকু কর্মক্ষম এখন, কারণ এই সব প্রতিষ্ঠান জনগণের টাকায়, জনগণের কল্যাণে, জনগণের জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠান হচ্ছে সাংবিধানিক, কোনোগুলো হচ্ছে আইন দ্বারা প্রতিষ্ঠিত। এখন যদি এই প্রতিষ্ঠানগুলো যদি মুষ্টিমেয় কিছু লোক দ্বারা পরিচালিত হয় বা তাদের কবজায় থাকে, যেটা আমরা গত 17 বছর ধরে দেখছি, বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান যেগুলি জনকল্যাণে প্রতিষ্ঠিত, জনগণের টাকায় পরিচালিত, সেগুলি জনগণের জন্য কাজ না করে মুষ্টিমেয় একটা গোষ্ঠীর জন্য এটা শুধু কাজ করছে, যার ফলে এই প্রতিষ্ঠানগুলো তাত্ত্বিক ক্ষমতা দুর্বল হয়ে গেছে। তো প্রথম যেটা দরকার সেটা হলো প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও বৃদ্ধি করা। এখন আপনি আসেন রাজনীতির দিক দিয়ে। একটা দেশে যখন রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, সেখানে কিন্তু নর্মাল নিয়মেই কেউ বিনিয়োগ করতে আসবে না। কিন্তু বাংলাদেশের সমস্যা কিন্তু এখন ডাবল। একটা হলো রাজনৈতিক অনিশ্চয়তা,
আরেকটা হলো রাজনৈতিক অস্থিতিশীলতা, একদম এর সাথে সামাজিক বিশৃঙ্খলাটা জড়িত। এখন আপনি ধরেন অনিশ্চয়তা মানে কি? অনিশ্চয়তা হইল যে দেশে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ডেফিনেটলি এটাকে আমরা যেই নামেই বলি, অন্তর্বর্তীকালীন সরকার বলি, তত্ত্বাবধায়ক সরকার বলি বা ইন্টারিম সরকার বলি, নাম আপনি যাই দেন, আপনি তো বলতে পারবেন না এগুলি জনগণের সরকার। আপনি এটাও বলতে পারবেন না এটা গণতান্ত্রিক সরকার। কারণ গণতান্ত্রিক সরকার যদি আপনাকে বলতে হয় তাহলে এটা জনগণের দ্বারা প্রতিষ্ঠিত হইতে হবে। জনগণের এই প্রতিষ্ঠা করা, জনগণের সরকার প্রতিষ্ঠা করার একমাত্র মাধ্যম, মানুষ যত সামাজিক অস্ত্র আবিষ্কার করছে এই পৃথিবীতে, সবচেয়ে বড় এই সামাজিক হাতিয়ার হইল নির্বাচন। কারণ নির্বাচনের মাধ্যমেই আপনি একটা দেশে বা অবাধ সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই আপনার দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারেন, যেই সরকার বলতে পারে আমি জনগণকে রিপ্রেজেন্ট করি। তো যদি দেশে যদি জনপ্রতিনিধিত্বশীল বা জনগণের দ্বারা প্রতিষ্ঠিত সরকার না থাকে, সেখানে কিন্তু যারা বিনিয়োগ করবে তারা কিন্তু একটা নতুন ধরনের অনিশ্চয়তার পড়বে, যে ভবিষ্যতে কখন ইলেকশন হবে, ইলেকশন হলে কোন সরকার আসবে, সেই সরকারের অর্থনৈতিক নীতি কি হবে। আমি এখন যদি বিনিয়োগ করি তাহলে তখন যদি যে আশা আমি বিনিয়োগ করতেছি ভবিষ্যতের নীতি যদি তার বিরুদ্ধে যায় তাহলে আমার কি হবে। সেই জন্য রাজনৈতিক নিশ্চয়তা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগের জন্য অলমোস্ট আপনি বলতে পারেন পূর্বশর্ত। একদম। তারপরে ধরেন আমি তো জুডিশিয়ারির কথা বললাম, একটা দেশে দেখে যে দেশে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা কতটুকু। বাংলাদেশে গত 15 বছর তো কোনো বিচার ছিল বলে আমার কাছে মনে হয় না। কারণ মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা হয়রানি করা, এই রাত্রে আসি ধরে নেওয়া যাওয়া, ওই আয়নাঘরে বন্ধ করে রাখা, এখন এগুলি অবশ্যই এখন বন্ধ। কিন্তু আমরা তো বুঝতে হবে যে এগুলিতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা এখন কি চিন্তা করতেছে। তো সেজন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি মনে করি, পলিটিক্যাল নিশ্চয়তা অত্যন্ত জরুরি, এবং সেই সাথে আপনি আমাদের যেই বিচার বিভাগ আছে, বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত জরুরি। এখন আপনি যদি যে কোনো লোকের জিজ্ঞাসা করেন, আপনি ধরেন একটা আপনার সাথে আমার একটা চুক্তি আছে, যে চুক্তির বদলে আমি আপনার জন্য একটা কাজ করবো, সে একটা কন্ট্রাক্ট, রাস্তা বানাবেন, তারপরে চুক্তির আওতায় আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। এখন টাকা দিল না, সে গায়ে জোরেই দিল না, আপনি কোর্টে যান, যদি কেউ বলতে পারে যে 5, 7, 10 বছরের বিচার পায়, তো আপনি আমাকে বলেন। তাইলে আমরা ছোটোকাল থেকে পড়ে আসতেছি যে ডিলেইড জাস্টিস ডিনাইড জাস্টিস, অর্থাৎ বিচার যদি বিলম্বিত হয় সেটা বিচার না পাওয়ার সম্ভাবনা থাকে। অনেকগুলো চ্যালেঞ্জের কথাও তো আপনি আসলে যখন তুলে ধরছেন একেবারে স্পষ্টভাবে, সেই চ্যালেঞ্জগুলো বর্তমানে সবথেকে বড় চ্যালেঞ্জ যেটি মনে করছেন যে রাজনৈতিক অনিশ্চয়তা বা স্থিতিশীলতার যে অভাব আমরা দেখতে পাচ্ছি, সেখানেও আসলে সামাজিক বিশৃঙ্খলা তো নিশ্চিতভাবেই অনেক বড় একটা ইস্যু। কেননা যারা ইনভেস্ট করতে আসবেন তারা তো এই বিষয়গুলোকে এখন নিশ্চিতভাবে মাথায় রাখবেন। তারপরেও বাংলাদেশের যে পরিস্থিতি বিগত 8 মাস আগে ছিল, সেখান থেকে এই সময়টা আসলে তফাৎটা যদি একটু জানতে চাই। কেননা আমাদের প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একদল চীনা বিনিয়োগকারীর সঙ্গে বৈঠকে বলেছেন যে বর্তমান দেশে যে পরিস্থিতি বিরাজ করছে, অতীতে আর কখনো বিনিয়োগের এত অনুকূল পরিবেশ হয়নি। সেটি আমরা যদি রাজনৈতিক অনিশ্চয়তার জায়গাটুকু বাদ দিই বা সামাজিক অস্থিরতার জায়গাটুকু বাদ দিই, সেটিকে আপনি আসলে কতটুকু সমর্থন করছেন? দেখুন, প্রথম কথা হলো যে আমি তো বলতে যে এই সরকারকে আমরা সমর্থন করি। এই সরকার প্রতিষ্ঠা লগ্ন থেকেই, আপনি যখন আমার রাজনৈতিক পরিচয় দিলেন তাহলে আমার বলতে হয় যে আমার দল সমর্থন করছে, অতএব আমরা এখনো সমর্থন করি। এই কথা বলেন না যে আমরা সমর্থন করি না। এবং উনি একজন বাংলাদেশিদের ভিতরে একজন সবচেয়ে গুণী, জ্ঞানী এবং সম্মানী ব্যক্তি। তো ওনার গুণ, জ্ঞান, সম্মান নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমি ওনাকে যথেষ্ট সম্মান করি। কিন্তু উনি কোনোদিন বিনিয়োগ করা নাই। আপনাকে বুঝতে হবে, উনি বিদেশ থেকে টাকা পাইছে, সেটা বিনিয়োগ করছে, অতএব লস হইলে ওনার কোনো লোকসান নেই। কিন্তু একজন বিনিয়োগকারী যখন বিনিয়োগ করে, উনি কিন্তু ওনার ওই
ওই সামাজিক ব্যবসায়ী যেটা বলে সামাজিক ব্যবসার জন্য সে আসে না। সে আসে, সে দেশে একটা উৎপাদন করবে, যে কোনো একটা জিনিস, সে উৎপাদিত পণ্য দেশে বিক্রি করবে, বিদেশেও বিক্রি করতে পারে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে টাকাটা বিনিয়োগ করবে সেই টাকাটা উনি ফেরত পাবেন, সেই সাথে বিনিয়োগের উপরে আপনার কিছু মুনাফাও করবেন, এবং সেই মুনাফা যেটা ব্যাংকে রাখলে যেই মুনাফা মানে আপনার ইন্টারেস্ট পাবেন, সুদ, তার থেকে আপনি বেশি করবেন। নাহলে তো আপনি ব্যাংকে টাকা রাখি দিলে চলে, যে আপনি ব্যাংকে টাকা জমা দিলেন, ব্যাংক আপনাকে প্রতি মাসে যাই যখন থাকে 10% হোক, 11% হোক, 5% হোক আপনাকে দিবে। তো আমি তো সেটার উপরে দিয়ে আরো বেশি করতে চাই, আর সেজন্যই আমি বিনিয়োগ করছি। অতএব বিনিয়োগের পরিবেশ দিয়ে যারা কথা বলে, ওনারা যারা বিনিয়োগ আগে কোনোদিন করে নাই বা বিনিয়োগ সম্বন্ধে আইডিয়া কম, ওই কথাটা আমি খুব গুরুত্ব দিচ্ছি না। তবে দেশের সম্মানের জন্য, বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য এই কথা বলা ছাড়া ওনারা আর কিছু বলার থাকবে না। এখন আপনি আগে যে পরিবেশ খুঁজি তার ভিতরে আসেন। আপনি বাংলাদেশের আপনি ব্যাংকিং অবস্থা দেখেন, আমাদের কেন্দ্রীয় ব্যাংক এক এক দিন এক এক কথা বলে, এটা ভালো ব্যাংক, ওটা খারাপ ব্যাংক, এটা করবো এটা করবো, এগুলি বলে আরও খারাপ করতেছে। আজকাল অবশ্য একটু বলা বন্ধ করছে, কম। তো এখন আমাদের, আমি মনে করি সবচেয়ে ভঙ্গুর অবস্থা আছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর এই মুহূর্তে। একটা দেশে যদি আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি ঠিকমতো প্রপারলি না চলে, আপনি এটা বললে হবে না যে আমার তো 60টা ব্যাংক আছে, আমার তো 20টা খুব ভালো চলতেছে, 5টা খুব খারাপ। একটা খারাপ হইলেও কিন্তু আর্থিক ব্যবস্থা, মানে আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন খারাপ অবস্থা আছে। 2 নম্বর যদি আসেন আপনি, আমাদের একটা রাজস্ব নীতি, যেটা ফিসক্যাল পলিসি, যেটা বাজেট বলেন বা সরকারের আয় ব্যয় যদি বলেন, আর যে মনিটারি পলিসি, এটার ভিতরে একটা সামঞ্জস্য লাগে। কেন্দ্রীয় ব্যাংক এখন উচ্চ মূল্যস্ফীতি কমানোর জন্য এক ধরনের সংকুচিত মুদ্রানীতি ফলো করতেছে। অথচ যখনই আপনার সংকুচিত মুদ্রানীতি ফলো করেন, তখনই কিন্তু আপনাকে সংকুচিত রাজস্ব নীতি ফলো করতে হবে। কিন্তু সংকুচিত মুদ্রানীতি ফলো করে প্রাইভেট সেক্টরের জন্য ঋণ কমে গেছে, কিন্তু সরকারের ঋণের উপরে প্রভাব পড়েনি, ওনারা আরো দিন দিনে ঋণ বাড়াচ্ছেন। তো এখন যদি যারা প্রাইভেট সেক্টর, যারা শতকরা 90% উৎপাদন করে, দেশের শতকরা 98% রপ্তানি করে, তাদের জন্য যদি ঋণ সংকুচিত হয়, আর যদি সরকার যারা শুধু খরচ করে, তাদের জন্য যদি আপনার ব্যয় করার জন্য যদি আপনার ঋণ মানে কোনো রকমের কোনো বাধাপ্রাপ্ত না হয়, তাহলে সেখানে তো সামঞ্জস্য হলো না। তার মানে হলো আপনার এই মূল যে দুটো নীতি, অর্থনীতির রাজস্ব নীতি এবং মুদ্রানীতি, এই দুটার নীতি একে অপরের সাথে সাংঘর্ষিক। সেটা কখনো দীর্ঘ যদি আপনি সামনের দিকে তাকান, তাহলে কিন্তু 5 বছর বা 2 বছর বা 3 বছর পরে এটা কিন্তু ভালো জিনিস বয়ে আনবে না। এটা যেভাবেই হোক অর্থনীতিকে ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত করবে। তারপরে আপনি আসেন যে আমাদের পাওয়ার এবং এনার্জি সিচুয়েশন। আপনি হ্যাঁ, ঢাকা শহরে তো আউটেজ কম হয়, ইলেকট্রিসিটি প্রায় থাকে। আপনি যদি গ্রামে যান, গ্রামের লোকেরাই বলবে আপনাকে 7-8 ঘন্টা বিদ্যুৎ পায় না। অথচ বাংলাদেশে এই মুহূর্তে 30 থেকে 31,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে বলে আমরা পেপারে দেখি। বাংলাদেশের বিদ্যুতের চাহিদা মাত্র যা শুনে 17,000 মেগাওয়াট, কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয় মাত্র 15 থেকে 16,000 মেগাওয়াট বা আমরা পাই। এর ভিতরে আবার 1,000 কত মেগাওয়াট বাইরে থেকে আমরা আমদানি করি। তো তাইলে আপনি 30,000 মেগাওয়াট যদি আপনার ক্যাপাসিটি থাকে, তাহলে আপনার যদি মাত্র 14,000 বা 15,000 বা 16,000 মেগাওয়াট উৎপাদন করেন, তার মানে কি? তার মানে হলো দেশের উৎপাদনের ক্ষমতার যে একটা ভিত্তি লাগে সেটা কিন্তু নড়বড়ে। এটার ভিতরে কোনো সামঞ্জস্য নাই। এখন দেখবেন, যতটুকু জানি, উৎপাদন ক্ষমতা শতকরা 56% হইল গ্যাস উপর নির্ভরশীল। এখন আপনার গ্যাস দিতে পারেন না। তারপরে আপনার 34% হলো তেল নির্ভর। আপনার তেল ইম্পোর্ট করার জন্য অনেক সময় ডলার থাকে না। এখন ডলারের সমস্যা নাই, কিন্তু
6 মাস আগে কিন্তু অনেক সমস্যা অনেক ছিল। সমস্যা ছিল। কেন্দ্রীয় ব্যাংক উচ্চ মূল্যস্ফীতি কমানোর জন্য যেটা অনলি হাতিয়ার দুনিয়াতে আছে তাদের হাতে, সেটা হলো আপনি সুদের হার বাড়িয়ে দিবেন, মুদ্রার সংকোচন নীতি ফলো করবেন, মুদ্রানীতি। কিন্তু প্রবলেম যেটা সেটা হলো যখনই আপনি সুদের হার বাড়ান তাহলে তো আপনার দেশে উৎপাদিত পণ্যের দাম বেড়ে যাবে। নিশ্চয়ই। তো আপনি যদি টাকা সাপ্লাই কম করে যদি আপনি কমাতে যান তাহলে বাংলাদেশের মতো একটা দেশে যেখানে প্রায় প্রতিটি পণ্য আপনাকে আমদানি করতে হয়, এটা খাদ্যপণ্য হোক খাদ্যপণ্যের বাইরেও, আপনি মানে মানে দু একটা ছাড়া লবণ আমদানি শুনি নেই এখনো, বা আগে মানে আগে তো আলু আমদানিও শুনি নেই, গত বছর আলু আমদানি করতে হয়েছে, এবার অবশ্য আলু সাপ্লাই অনেক বেশি। তো প্রতিটি খাদ্যপণ্য যেখানে আমদানি করতে হয়, প্রতিটি পণ্য যেগুলো মানুষের নিত্য দিনের ব্যবহার্য আমদানি করে, সেই দেশে যদি আপনি কঠোর মুদ্রানীতি ফলো করেন উচ্চ মূল্যস্ফীতি কমানোর জন্য, সেখানে কিন্তু আপনি কিন্তু মূল্যস্ফীতি আবার সৃষ্টি করবেন আপনার সাপ্লাই ঘাটতির জন্য। এখন যদি আপনি মনে করেন ডলারের অভাবে তেল যথাসময় আসলো না, তাহলে আপনি এনার্জি ঠিকমতো সাপ্লাই দেওয়া হবে না। ক্রাইসিসটা কি আসলে তাহলে প্ল্যানিংয়ে হয়ে গেল, পরিকল্পনার ক্রাইসিস? ওই যে একটু আগে বলছি যে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যেগুলি জনগণের টাকায় জনগণের জন্য প্রতিষ্ঠিত, সেগুলি তো মুষ্টিমেয় গোষ্ঠীর জন্য পরিচালিত ছিল। সো এখন আপনার সাথে আমার খাতির আছে, আপনি শুধু আমাকে ওই কি বলে এটাকে ওই পাওয়ার প্ল্যান্ট পারমিশনে দিলেন, কিন্তু তেল আনার পয়সা নাই, বা গ্যাস আনার পয়সা নাই। তো পার্টলি তো এই ধরনের সিচুয়েশনে সবসময় পার্টলি কিন্তু আপনার ঠিকমতো পরিচালনার অভাবে বা ব্যবস্থাপনার অভাবে এটা হয়, এবং এটা মাদ্রাসদের জন্য নতুন কিছু না। এটা এর মধ্যে তো ভারত আবার ট্রান্সশিপমেন্টের পারমিশন আসলে বন্ধ করে দিল। নেপালের সাথে তো আমাদের জলবিদ্যুতের একটা চুক্তি ছিল, সেখানে এগুলোর উপর কি কোনো প্রভাব পড়বে? ট্রান্সশিপমেন্টের সুবিধা যদি বন্ধ হয়ে যায়? কিন্তু এটা আমি একটু আশ্চর্য হয়েছি আজকে, এটা হওয়ার কথা না। এই জন্য যে আমরা তো ভারতকে ট্রান্সশিপমেন্ট দিই, তো ভারত নেপালকে ট্রান্সশিপমেন্ট বন্ধ করলো, আর ভারতেরটা কিন্তু ট্রান্সশিপমেন্টও বলা যাবে না। ভারত যদি তাদের ক্যালকাটা থেকে মনে করে একটা পণ্য যদি আগরতলা নেয়, এটাকে তো ট্রানজিট হিসেবে ইউজ করছে, আমাদেরটা তারা ট্রানজিট হিসেবে ইউজ করছে। এটা আপনাকে ট্রানজিট শিপমেন্ট দুটা মিলাইতে হবে, কারণ নর্মাল নিয়মে ট্রান্সশিপমেন্ট হয় এক দেশ থেকে আরেক দেশের মধ্যখান দিয়ে যদি আরেক দেশে আপনি নেন, যেটা আমরা ইউজ করি, ভারতের আমরা করি, যে নেপালের সঙ্গে ট্রান্সশিপমেন্ট, মানে আর এটা হলো ট্রানজিট ট্রান্সশিপমেন্ট দুটা মিলাইতে হবে আপনাকে। আচ্ছা, তো এটার ঘটনাটা পুরো জানেন না, আজকেরই খবর, কি জন্য কোন কারণে সেটা আমার কাছে বোধগম্য না। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে পুরা দুনিয়াতেই এখন এই আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব আসার পরে যে ট্যারিফ যুদ্ধ শুরু করছে, তাতে কিন্তু পুরা দুনিয়ার যে একটা বাণিজ্যিক ফ্রেমওয়ার্ক ছিল, মাল্টিলেটারাল, যেগুলি WTO দ্বারা পরিচালিত ছিল, এগুলি আমার মনে হচ্ছে খুব বাধাপ্রাপ্ত হচ্ছে। ভবিষ্যতে হয়তো বাইলেটারাল ট্রেড, মাল্টিলেটারাল ট্রেড উইল বি মোর ইম্পর্টেন্ট দেন মানে আপনার ওই যে বিশ্ব বাণিজ্য চুক্তি। তো এখনো বোঝা যাবে না এই ট্যারিফের যে প্রেসিডেন্ট ট্রাম্প যে ট্যারিফ বসাচ্ছেন বিভিন্ন দেশে, এটা আলটিমেট কারা ক্ষতি হবে। আমেরিকা অনেক ক্ষতিগ্রস্ত হবে আমার যতটুকু ধারণা, কিন্তু এটার আলটিমেট গোলটা কি? এটা কি বিদেশে থেকে আমদানি কমিয়ে নিজের দেশে উৎপাদন বৃদ্ধি করা, নাকি ওনাদের এক দেশের সাথে আরেক দেশের যে বাণিজ্যিক ডেফিসিট আছে সেটা কমানো, নাকি এটা এখনো একটু অপরিষ্কার? এবং তারা তো আসলে তাদের ডোর উন্মুক্ত রেখেছে আলোচনার জন্য সেগুলো নিয়ে, যে অনেকেই তো সেটা কমাতে। বাংলাদেশের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে আমাদের যে 37% শুল্ক আরোপ করা হয়েছে সেটিতে আমাদের ব্যবসার উপর তেমন কোনো প্রভাব পড়বে না, সরকারের পক্ষ থেকে এমন বলা হচ্ছে, তেমন কোনো প্রভাবই পড়বে না। বিষয়টা কি এরকম? এটা শুনেন, এটা সরকার বলতে তো ঠিক আছে, সব সরকারে এরকম বলে, তবে আমার ধারণা যে আলটিমেটলি বাংলাদেশ
খুব একটা বেশি এফেক্ট হবে বলে আমার মনে হয় না। সরকারের সাথে এই জায়গায় আমি একমত আছি, যদিও আমার মনে হয় এটা কোনো ওই লেখাপড়া করে অ্যানালাইসিস করে কোনো বিশেষজ্ঞ বলতেছেন তা না। আমি সাধারণ নিয়মে বলতে পারি, ধরেন 3টা দেশ সবচেয়ে বেশি আমাদের সাথে সবচেয়ে বড় কম্পিটিটর গার্মেন্ট রপ্তানিতে আমেরিকাতে, সেটা হলো ভিয়েতনাম আর চায়না। এখন ধরেন আপনি চায়নার উপরে এখন আজকে পর্যন্ত 105% না কথা 4%। ভিয়েতনামে হইল 56%। তো এখন ডেফিনেটলি আপনি যদি ওদের থেকে $1 জিনিস কিনেন ভিয়েতনাম থেকে, তাহলে আরো 56 টাকা বেশি দিবেন। চায়না থেকে যদি কিনেন তো 100 টাকা দিনে 204 টাকা দিবেন, মানে আপনার পড়বে। আর আমার থেকে 100 টাকা জিনিস কিনলে আপনার 137 টাকা হবে। তো ওই কম্পারিজন যদি আমি করতে যাই, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে যদি ট্রাম্প এটা স্টিক করে যে এটাই রাখবো আমি, তাহলে মনে হয় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত পরিবর্তে লাভবানও হতে পারে, বিকজ ওদের দাম কম্পারেটিভলি আরো বেড়ে যাবে। তবে এই জন্য বলতে যে বাংলাদেশের রপ্তানি শতকরা 82% হলো গার্মেন্ট অথবা গার্মেন্ট রিলেটেড। এখন এটাও একটা ডেঞ্জারাস, একটা এই 18 কোটির দেশের লোক, একটা ছোট্ট জায়গা যার এক্সপোর্ট হওয়ার কথা জিডিপির অ্যাটলিস্ট 30%, মালয়েশিয়া হলো মানে 37%, সেখানে আমাদের হয়তো 14-15% হবে। আমাদের জিডিপি বলতে যে 500 বিলিয়ন বলছিল আগে ওই সরকার, এখন নাকি কমে বলে যে 400 বিলিয়ন। ওই যে পরিসংখ্যান নিয়ে তো প্রথম আপনাকে বললাম। তো আমাদের এখন অ্যাভারেজ 4.5 থেকে 5 বিলিয়ন যদি আমাদের এক্সপোর্ট হয়, তাহলে 60 বিলিয়ন। তো তাহলে আমাদের মাত্র 15%, যেখানে বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশের জন্য যদি আপনি শতকরা 6 থেকে 7% অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে চান, তাহলে আপনার রপ্তানি হওয়া উচিত আমার হিসাবে মিনিমাম 25 থেকে 30% অন্তত। হ্যাঁ, তা না হলে আপনি আপনাদের লেবার মার্কেটে যত লোক প্রতি বছর কর্মক্ষম হইয়া চাকরি বাজারে আসতেছে, তারপরে যা আপনার ইম্পোর্ট বাড়বে মানুষের জীবনমান উন্নয়নের সাথে, সেটার সাথে তাল মিলিয়ে না আপনি এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবেন, না আপনি ওই যে ইম্পোর্ট করবেন সেটা ফাইন্যান্স করতে পারেন। আপনি জিডিপির প্রসঙ্গটি টেনে বলছিলেন। জিডিপির প্রসঙ্গ যখন আসলো তখন আসলে আমি বলছিলাম যে গত 7-8 মাসে তো আমরা জিডিপির অনেক ভালো ভালো খবর পেয়েছি, কিন্তু জিডিপির সাথে যখন আমরা কম্পেয়ার করতে যাই, তুলনা করতে চাই, সেই অনুপাতে ইনভেস্টমেন্ট কিন্তু হচ্ছে না। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি ইনভেস্টমেন্ট আসলে স্থগিত হওয়ার মতো বিষয় এসেছে। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, বিশ্ব ব্যাংকের একটি বেসরকারি খাত বিষয়ক প্রতিষ্ঠান, তারা বলছে যে এই দেশে 5টা বড় বাধা আছে বিনিয়োগের ক্ষেত্রে। সেগুলো হচ্ছে বিদ্যুতের সমস্যা, যেটি আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন, অর্থায়নের সীমিত সুযোগের কথা তারা বলেছে, দুর্নীতির কথা বলেছে, সেটিও আপনি উল্লেখ করেছেন, অনানুষ্ঠানিক খাতের আধিক্যের কথা বলেছে এবং উচ্চ কর হারের কথা বলেছে। এই বাধাগুলো আসলে কিভাবে দূর হবে আপনার কাছে কি মনে হয়? যেগুলো নিয়ে আলোচনা করেছেন ওগুলো বাদ দিয়ে বাকিগুলো যদি একটু বলি। এর ভিতরে পাওয়ার প্রতিষ্ঠান এগুলোতে আমি বলে ফেলেছি আপনাকে, ব্যাংকিংও বলছি আপনাকে, অর্থায়ন যেটা আপনি বললেন। তবে অর্থায়নের ব্যাপারে একটু বলতেও এই যে একটা দেশের যাই বিনিয়োগ হবে তার শতকরা ন্যূনতম পক্ষে 96% হয় তার দেশের নিজস্ব সঞ্চয় থেকে। যে কোনো দেশ আপনি দেখেন, কোনো দেশেই সব ফরেন বিনিয়োগ আসে না। ওই 4% মতো বিদেশি বিনিয়োগ বা বিদেশি লোন নিয়ে আপনি বিনিয়োগ করতে পারেন। নর্মালি নিজস্ব সঞ্চয় থেকে নিজস্ব বিনিয়োগ হয় 96%। এখন বাংলাদেশে যদি গত আপনি 4 বছর দেখেন, আমাদের প্রতি বছরওয়ারি আপনি দেখবেন যে আমাদের মূল্যস্ফীতির হার মানে আমাদের মজুরির হাত থেকে বেশি। তো একটা দেশে যদি আপনি আয় করেন যা তার থেকে খরচ বেশি হয়, তাহলে তো সঞ্চয় কমে যাবে। 3 বছর আগে বা 4 বছর আগে বলতে বাংলাদেশের সঞ্চয় জিডিপির পার্সেন্টেজ অনুযায়ী ছিল প্রায় 32%, সেটা এখন কমে চলে আসছে গত বছর 30%। তো একটা দেশের সঞ্চয় কমে যায়, মানুষের আয় কমে যায়, সেখানে বিনিয়োগ বৃদ্ধি হবে, এটা তো কোনো যুক্তিযুক্ত কথা না। এটা অর্থনৈতিক যুক্তিতে পড়ে না। এটা আপনি অন্যভাবে যদি কিছু হয়, এখন সরকার যদি কয় যে চায়না আমাদেরকে অনেক ক্রেডিট দিবে, অনেক ইনভেস্টমেন্ট করবো, সেটা আলাদা জিনিস।
কিন্তু এগুলি তো থিওরিটিক্যালি সেটা আসলে সম্ভব না, আপনি যত বলে তত তো হয় না। আমাদের দেশে তো আসলে হিউম্যান ক্যাপিটালটা আসলে কম, আবার ভৌত অবকাঠামোর দিক থেকে আমরা অনেকটা এগিয়ে, আমাদের স্কিল ট্রেনিং এর অভাব রয়েছে। সেক্ষেত্রে যদি বলা হয় যে আমাদের এই যে হিউম্যান ক্যাপিটাল এবং ইনোভেশনের বাংলাদেশ, সেটি আসলে আমরা পিছিয়ে আছি, সেদিক থেকে এটা থেকে উত্তরণের উপায় কি? এখন আপনি এটাকে উত্তরণ তো একটা, আপনাকে যদি হিউম্যানকে যদি আপনি হিউম্যান ক্যাপিটালে পরিণত করতে না পারেন, কিন্তু আমাদের দেশে সবাই কি চায়, 18 বছর হলেন যেভাবে হোক আপনি বললে বিদেশে চলে যাও, কি জন্য যে আপনার $300 থেকে $500 প্রতি মাসে পাঠাবেন। তো সে দেশে তো আর হিউম্যানকে হিউম্যান ডেভেলপমেন্ট করে হিউম্যান স্কিল বাড়িয়ে হিউম্যানকে ক্যাপিটাল পরিণত করার তো আপনার কোনো ধৈর্যও নাই, আপনার কোনো চিন্তাও নাই, কারণ যতটুকু আমি দেখি। এখন কত হ্যাঁ বিদেশে যাওয়ারও একটা লাভ আছে, কারণ আপনি যখনই আপনার বাণিজ্য ঘাটতি যখন বাড়ে, তো সেটাকে যদি আপনি আপনার ব্যালেন্স অফ পেমেন্টে বা বিদেশের সাথে যে আর্থিক লেনদেন, সেই লেনদেনকে যদি আপনি করতে, এটা তো দুটো অ্যাকাউন্ট, একটা হলো কারেন্ট অ্যাকাউন্ট যেটাকে আমরা বলি চলতি হিসাব, আরেকটা হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আর্থিক হিসাব। তো চলতি হিসাবে হলো তিনটা জিনিস, একটা হলো আপনি কত এক্সপোর্ট করলেন আর কত ইম্পোর্ট করলেন, যে তফাৎটা হবে সেটা হলো ওই তফাৎটা আপনাকে পূরণ করতে হবে ফ্রম দ্য রিমিটেন্স দিয়া। তো এখন যেটা হচ্ছে বাংলাদেশে আমরা রিমিটেন্সের উপরে দেখেন, আপনি দেশের উৎপাদনের উপরে যত না নিউজ হয় তার থেকে অনেক বেশি খবরের কাগজে দেখবেন খবর প্রকাশিত হয় কত রিমিটেন্স আসলো, মনে হয় যে এটাই হলো অর্থনীতি। অথচ রিমিটেন্স অর্থনীতি কোনো সুযোগ না, রিমিটেন্স চলতি হিসাবের একটা মানে একটা সূচক তো না, একটা মানে হিসাবের একটা পার্ট। এখন যেটা হলো সেটা হলো যে তাহলে আপনাকে যদি বিনিয়োগ বৃদ্ধি করতে হয় তাহলে আপনাকে সঞ্চয় বাড়াইতে হইব, সঞ্চয় বাড়াইতে হলে দেশে উৎপাদন বাড়াইতে হবে এবং মজুরির হার বাড়াইতে হইব, অর্থাৎ সেটা করতে পারেন বিনিয়োগের মাধ্যমে। এখন বিনিয়োগ যদি না হয় তাহলে কী হবে, সেটা হলো দেশের জন্য মূল সমস্যা। বিনিয়োগ যদি না বাড়ে, বাংলাদেশে প্রতি বছর 20 লক্ষ লোক বলে যে চাকরি বাজারে আসতেছে 18 বছর, বাংলাদেশে কিন্তু কর্মক্ষণ মানে হলো 16 বছর। তো ওই পরিসংখ্যান থেকে যদি আপনি ধরেন তাহলে এখন বাংলাদেশে প্রায় 19 থেকে 19.5 লক্ষ ছেলে বা মেয়ে চাকরি বাজারে আসতেছে। আর যে কোনো দেশে যখনই আপনার অর্থনীতি মানে কৃষিতে উৎপাদনশীলতা বাড়ে তখনই কিন্তু কৃষিতে শ্রমিক কম লাগে, বিকজ আপনি মেশিন ব্যবহার করেন, আপনি পেস্টিসাইড ব্যবহার করতেছেন, আপনি ফার্টিলাইজার বেশি ব্যবহার করতেছেন, তাতে করে আপনার উৎপাদনশীলতা বাড়ে পারে কর, কিন্তু শ্রমিক কম লাগে। তো শ্রমিক এখন মনে করেন আপনি এক একর যদি আগে আমাদের যে কাছে দিয়া কাটতাম তাহলে 10 জন শ্রমিক লাগতো, এখন হারভেস্টার মেশিন একটা আপনি দিলেন, এটা 10 একর করতে পারবেন। তো যত কৃষিতে উৎপাদনশীলতা বাড়বে ততই কৃষিখাত থেকে আরও লোক কর্মচ্যুত হইয়া চাকরি বাজারে আসবে। এটা বাংলাদেশের জন্য ইস্যু না, এটা হলো ঐতিহাসিকভাবে আপনি যদি প্রতিটি উন্নত দেশকে দেখেন এবং উন্নয়নশীল দেশের সাথে তুলনা করেন তাহলে দেখবেন, যেমন এখন থেকে 50 বছর আগে মনে করেন ইউরোপে 80% ছিল কৃষিখাতে নিয়োজিত। বাংলাদেশে যখন আমরা স্বাধীন হই 50 বছর বা 52 বছর আগে, তখন কিন্তু আমাদের প্রায় 90% ছিল কৃষিখাতে নিয়োজিত। এখন সেটা কমে 42 থেকে 43% আসছে। তো যতই কৃষিতে উৎপাদন বাড়বে, উৎপাদনশীলতা বাড়বে, ততই কৃষিখাতে লোক মানে আরও কর্মচ্যুত হইয়া নতুন করে চাকরি বাজারে আসবে। বাংলাদেশের একটা নতুন ফেনোমেনন আছে, আপনি বলেন 1980 সনে কয়টা মেয়ে লোক চাকরি করতো বাংলাদেশে, আমার ভাই বোন মা ওরা কয়জন চাকরি করতো, এখন কিন্তু অলমোস্ট 20% চাকরির বাজারে কিন্তু আপনি যদি ব্যাংকে যান, ইন্স্যুরেন্স কোম্পানিতে যান, 20% মেয়েরা, কারণ ওরাও চায় নিজেদেরকে মানে উৎপাদনশীল খাতে জড়িত করার জন্য, ওরাও চায় ব্যবসা জড়িত করার জন্য নিজেদের। তো এখন সেজন্য বলতেছে যে যদি বিনিয়োগ না হয় তাহলে আপনি কিভাবে এই লোকগুলাকে মানে কাজে লাগাবেন। এখন যদি এই লোকজন যদি কাজ না পায় অর্থাৎ চাকরি না পায়
তাহলে এটা কি ঘরে বসে থাকবে? তখন সমাজে আরো বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তখন কিন্তু এটাও বিনিয়োগের বিরুদ্ধে চলে যাবে। তো বাংলাদেশে এখন যদি আমি একটু র্যাপ আপ করি, বাংলাদেশে বর্তমানে আমি সরকারের যে চিন্তাধারা বিনিয়োগ বৃদ্ধি করার জন্য আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা যেই পরিবেশের কথা বলছেন, সেটাও আমি আনন্দিত। এতে আমাদের বিডা যে এফোর্ট নিচ্ছে সেটার জন্য আমি খুশি। তো প্রবলেম হলো বিনিয়োগের যে পরিবেশ, সেটা যদি আমরা সৃষ্টি না করি যথাযথভাবে, তাহলে যতই আমরা কথা বলি, যতই আমরা সম্বোধন করি, এতে কিন্তু খুব বেশি আসলে সেটি বিনিয়োগ হবে না, কাজে আসবে না। একেবারে শেষ সময়ের দিকে চলে এসেছে, আমাদের হাতে 3 মিনিটের মতো সময় আছে। পরিবেশ নিয়ে কথা বলছিলাম, পরিস্থিতিগুলো নিয়ে কথা বলছিলাম, সংকটের জায়গাগুলো নিয়ে কথা বলছিলাম। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এই সরকার অনেক বা অন্তর্বর্তীকালীন সরকার অনেক চেষ্টা করে যাচ্ছে। আস্থা ফিরতে পারে কবে? আপনার ভবিষ্যৎ কতটুকু দেখতে পান? এটার উত্তর ইনডাইরেক্টলি আমি আপনাকে দিয়েছি যে একটা দেশে যখন পলিটিক্যাল আনসার্টেনিটি বা অনিশ্চয়তা এবং পলিটিক্যাল ইনস্টেবিলিটি অথবা রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, তার সাথে যখন সামাজিক বিশৃঙ্খলা একত্রিত হয়, আইন শৃঙ্খলা খারাপ হয়, তখন সেখানে তো কেউ বলতে পারবে না যে বিনিয়োগের পরিবেশ আছে। একই সাথে যদি আর্থিক ব্যবস্থাপনা খারাপ হয় বা আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি অবস্থা খারাপ হয়, তাহলেও কিন্তু বিনিয়োগের জন্য যে মূলধন দরকার সেটাও পাওয়া যাবে। এটা আমি দেশের কথা বলতেছি, আগেই বলছি যে যাই বিনিয়োগ দিতে হোক তার 96% দেশীয় সঞ্চয় থেকে হতে হবে। এখন সব কিছুর ঊর্ধ্বে এই যে আপনি বললাম রাজনৈতিক অনিশ্চয়তা এবং রাজনৈতিক স্থিতিশীলতা, যদি আপনি নিশ্চয়তা পেতে চান এবং স্থিতিশীলতা আনতে চান, তাহলে দেশে দরকার একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার। এখন জনপ্রতিনিধিত্বশীল সরকার আমরা কাকে বলি? যাদের জনগণের কাছে তার দায়বদ্ধ থাকে। দায়বদ্ধতা আসে যখন আপনি একটা নির্বাচিত সরকার হন, অর্থাৎ একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যদি আপনি একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে পারেন, সেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকতে বাধ্য। এখন একটু আগে আমি বলছি, বারবার একই কথা বলতে চাই না, সেটা হলো যে যত ভালো সরকার হোক, যত অনেস্ট দুর্নীতিবিহীন সরকার হোক, গণতান্ত্রিক ছাড়া পৃথিবীতে জনগণের মধ্যে দায়বদ্ধ থাকে এরকম সরকার নাই। আমি কিন্তু দায়বদ্ধতা আসবে যে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, নট লাইক গত 15 বছর নির্বাচন ভাই। 2009, 2015, 2018 এবং 2024 যে নির্বাচন, এগুলিকে নির্বাচন বলা যাবে না। নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং প্রতিদ্বন্দ্বিতামূলক। এই চারটার একত্রে পুঞ্জীবিত করে যেই রেজাল্ট বেরিয়ে আসবে, সেটা হলো জনগণের কাছে দায়বদ্ধ থাকার একটা সরকার। সেই সরকারেরই যতক্ষণ পর্যন্ত এটা না হয়, ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক অনিশ্চয়তা কাটবে না, স্থিতিশীলতা আসবে না। এই দুটা যদি না হয়, তাহলে প্রতিষ্ঠানগুলো সক্ষমতা অর্জন করবে না। প্রতিষ্ঠানগুলো সক্ষমতা অর্জন না করলে পরিবেশ যাই থাকুক, কিন্তু মানুষ উৎসাহ পাবে না বিনিয়োগ করার জন্য। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল আল মিন্টু, আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য। অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি এটা নিউজের পরিবারের পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।